আচ্ছা, আজকে আমরা কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের জন্য যে মনোনয়ন সেটা নিয়ে। একটা নির্দিষ্ট প্রতিবেদনের উপর ভিত্তি করে আলোচনাটা করছি। শিরোনামটা, হ্যাঁ, ট্রাম্পের নোবেল মনোনয়ন, শান্তির আড়ালে স্বার্থের রাজনীতি। হ্যাঁ, প্রতিবেদনটা বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন অ্যাব্রাহাম অ্যাকর্ডসের মতো বিষয়কে ট্রাম্প প্রশাসনের সময় সাফল্য হিসেবে দেখাচ্ছে। ঐতিহাসিক সাফল্য, হ্যাঁ। ঠিক। আবার অন্যদিকেই মনোনয়নটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছে। এর পেছনের উদ্দেশ্য, নোবেল পুরস্কারের যে মূল আদর্শ, সেসব নিয়ে। হুম, তাহলে আসুন এই প্রতিবেদনের যুক্তিগুলো একটু তলিয়ে দেখি। কি ছিল এই অ্যাব্রাহাম অ্যাকর্ডস, আর কেনই বা এটা নিয়ে এত বিতর্ক হচ্ছে? এই মনোনয়নটা আসলে শান্তি বলতে আমরা কি বুঝি সেই বিষয়ে কি প্রশ্ন তুলছে? আচ্ছা, প্রথমে যদি অ্যাব্রাহাম অ্যাকর্ডসটা একটু পরিষ্কার করি, এর মাধ্যমে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত, বাহরিন, সুদান, মরক্কো এই দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক, তাই তো? একদম। আর প্রতিবেদনেও এটা স্বীকার করা হয়েছে যে এটা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটা বড় ঘটনা, নতুন করে যোগাযোগের একটা রাস্তা খুলেছে। কিন্তু প্রতিবেদনটা কি বলছে যে এটাই সব? মানে এই সাফল্যের নিচেই কি কিছু জটিল প্রশ্ন লুকিয়ে আছে? যেমন, এগুলোকে কি আসলেই শান্তি চুক্তি বলা যায়, নাকি এর পেছনে অন্য কোনো স্বার্থ ছিল? ঠিক এই পয়েন্টটাই কিন্তু বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে। দেখুন, চুক্তিগুলো তো এমন দেশগুলোর মধ্যে হয়েছে যারা সরাসরি যুদ্ধে লিপ্ত ছিল না। আচ্ছা। বরং এর পেছনে ইরানকে একঘরে করার একটা কৌশলগত জোট, বা ধরুন অস্ত্র ব্যবসার মতো বিষয়গুলো, যেমন আমিরাতকে F-35 যুদ্ধবিমান বিক্রির যে প্রতিশ্রুতি। হ্যাঁ, ওই F-35 এর ব্যাপারটা তো বেশ আলোচিত ছিল। ঠিক। তো প্রশ্নটা উঠছে যে এটা কি সত্যি বিবদমান পক্ষের মধ্যে শান্তি স্থাপন, নাকি ভূরাজনৈতিক হিসাব নিকাশ আর বাণিজ্যের একটা নতুন চাল? আর এর সাথেই তো চলে আসছে আরেকটা বড় সমালোচনার জায়গা, যেটাই বিশ্লেষণে খুব জোর দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনি সংকটকে সম্পূর্ণ উপেক্ষা করার ব্যাপারটা। একদম। এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের মূল সমস্যাগুলোর একটা তো এই দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত। অবশ্যই। আর প্রতিবেদনে বলা হচ্ছে এই পুরো চুক্তি প্রক্রিয়ায় ফিলিস্তিনি নেতৃত্বকে কোনো ভূমিকাই দেওয়া হয়নি, তাদের বাদ দিয়ে সবটা হয়েছে। এর ফলে ওই যে দ্বিরাষ্ট্র সমাধান, দুটো স্বাধীন রাষ্ট্রের ধারণা, সেটার সম্ভাবনা কি আরও কমে গেল? হ্যাঁ, সেরকমই মনে করা হচ্ছে। বিশ্লেষণ বলছে ফিলিস্তিনিদের বাদ দিয়ে যে শান্তি প্রক্রিয়া, সেটা কতটা অর্থপূর্ণ বা আদৌ শান্তি কিনা সেটাই বড় প্রশ্ন। একটা প্রহসন বলেও উল্লেখ করা হয়েছে। হুম, বিষয়টা বেশ গুরুতর। আচ্ছা, নোবেল পুরস্কারের যে একটা নিজস্ব দর্শন আছে, আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী, জাতিতে জাতিতে ভ্রাতৃত্ব, নিরস্ত্রীকরণ। হ্যাঁ, শান্তির জন্য কাজ করা। ঠিক, সেটার সাথে ট্রাম্প প্রশাসনের কিছু নীতির, যেমন আমেরিকা ফার্স্ট নীতি বা বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে আসা, এগুলোর কি কোনো সংঘাতের কথা বলা হয়েছে প্রতিবেদনে? অবশ্যই। প্রতিবেদন অনুযায়ী এখানেই একটা বড় বৈপরীত্য। একদিকে নোবেলের আদর্শ হল আন্তর্জাতিক সহযোগিতা, ভ্রাতৃত্ব। অন্যদিকে ট্রাম্পের নীতি ছিল অনেকটা একপক্ষীয়, তাই না? যেমন প্যারিস জলবায়ু চুক্তি বা ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসা। রাইট। তো যে নেতৃত্ব আন্তর্জাতিক বোঝাপড়ার বদলে কিছুটা বিভেদ তৈরির পথে হেঁটেছেন বলে মনে করা হয়, তার শান্তি পুরস্কার প্রাপ্তিটা নোবেলের মূল স্পিরিটের সাথে কতটা সঙ্গতিপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু বিশ্লেষণে বেশ জোরালোভাবেই তোলা হয়েছে। আর মনোনয়নের প্রক্রিয়াটা নিয়েও তো কিছু কথা আছে, তাই না? কারা মনোনয়ন দিতে পারেন, এর পেছনে কোনো রাজনীতি থাকে কিনা? হ্যাঁ, এটাও একটা পয়েন্ট। নোবেল মনোনয়ন তো অনেকেই দিতে পারেন, সংসদ সদস্য, অধ্যাপক। হুম। আর প্রতিবেদনে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ট্রাম্পের মনোনয়নগুলো মূলত তার রাজনৈতিক মিত্রদের কাছ থেকেই এসেছে। এটা মনোনয়নের প্রক্রিয়াটাকে কতটা প্রভাবিত করে বা এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে কিনা, সেই আলোচনাটাও আছে। মনোনয়ন পাওয়া মানেই তো পুরস্কার পাওয়া নয়, কিন্তু প্রক্রিয়াটা রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে কিনা, সেই উদ্বেগটা প্রকাশ করা হয়েছে। তাহলে সব মিলিয়ে এই প্রতিবেদনের মূল বক্তব্যটা কি দাঁড়ালো? আব্রাহাম অ্যাকর্ডস হয়তো মধ্যপ্রাচ্যে কিছু নতুন সমীকরণ তৈরি করেছে ঠিকই, কিন্তু কিন্তু একে সরাসরি শান্তি প্রতিষ্ঠার নজির হিসেবে দেখে নোবেল মনোনয়ন দেওয়াটা পুরস্কারটার যে দর্শন, সেটাকে প্রশ্নবিদ্ধ করছে। এটাই মূল সুর। বিশেষ করে যখন চুক্তিটা মূল সংঘাতকে এড়িয়ে যাচ্ছে এবং এর পেছনে বাণিজ্যিক বা সামরিক স্বার্থের ভূমিকাটা বেশ স্পষ্ট বলে মনে হচ্ছে। একদম। আর এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বৃহত্তর প্রশ্নের সামনে দাঁড় করায়।
সেটা হলো এই একবিংশ শতাব্দীতে এসে শান্তির সংজ্ঞাটা আসলে কি? শুধু যুদ্ধবিরতি বা অর্থনৈতিক চুক্তি এই এখন দেখার বিষয়। এই মনোনয়ন ঘিরে বিতর্কটা আসলে শান্তি নিয়ে আমাদের ধারণাকেই নতুন করে ভাবতে বাধ্য করছে।